হ্যালো বন্ধুরা, আজকের গল্প রাজেশ এবং তার প্রিয় মানুষ রেশমির নামে, লাভ ফ্রম ত্রিপুরা। নিজের ভালোবাসার গল্পটা এই চ্যানেলে শুনতে তাহলে এক্ষুনি এই ভিডিওতে কমেন্ট করুন। নিজের নাম আর প্রিয় মানুষের নাম সহ কোথায় থেকে আমাদের গল্প শুনছেন তা কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইবারদের নামে 10-এর উপরে গল্প রানিং কাজ চলছে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, হয়তো পরের গল্পটা আপনারই। কলেজ বাদ দিয়ে দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম আর সিগারেট খাচ্ছিলাম। বন্ধুরা সবাই আছি, তখনই একজন বলল, ওই দেখ রাজেশের বোন আসছে, পালা পালা। এই কথা শুনে আমি কোনো দিক না তাকিয়ে দিলাম দৌড়। আমি আমার আপুকে একটু ভয় পাই, কারণ আপু যখন তখন আমায় ফাঁসিয়ে দেয়। তখনই পিছনে সবাই হেসে উঠল। আমি পেছনে তাকিয়ে দেখি কেউ নাই। আমার বুঝতে বাকি রইল না ওরা আমার সাথে মজা করেছে, তাই আমি ওদের তাড়া করলাম। ওরাও পালাচ্ছে। আমি বললাম, কিরে তোরা একটু দাঁড়া, আমার সাথে ফাজলামি বের করছে। মামা এইবারের মতো মাফ করে দে, আর এমনটা করব না। তোদের মাফ নাই। এভাবে কথা বলছিলাম, এমন সময় একটা গাড়ি এসে একদম আমার সামনে ব্রেক করলো। আমি এক লাফে সরে পড়লাম আর বললাম, এই আপনি কি দেখে গাড়ি চালাতে পারেন না, নাকি চোখ বাসায় রেখে আসছেন? যত সব আজাইরা লোক। এখনো যদি আমার কিছু হয়ে যেত। তখনই গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসলো। আমি একদম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ চোখ পড়ল পোশাকের দিকে, পরনে পুলিশ ইউনিফর্ম। তা দেখে আমার হাওয়া টাইট হয়ে গেল। আমি সাথে সাথে নিচের দিকে চোখ আমি নিলাম। কিছুটা সময় কেটে গেল। মেয়েটা কিছু বলছে না দেখে মাথা উঠিয়ে মেয়েটার দিকে তাকালাম। তাকে দেখে মেয়েটা আমার দিকে একভাবে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে একটা গাড়ি হর্ন বাজালো। তখন মেয়েটার ঘোর কাটলো আর আমাকে বলল, এই ছেলে, কি যেন বলছিলে? থাক, যাই হোক, আজকে কিছু বললাম না, এখনকার মতো মাফ করলাম। এইভাবে রাস্তায় দৌড়াতে যেন না দেখি, যাও। ঠিক আছে ম্যাম। তারপর মেয়েটি গাড়িটা নিয়ে চলে গেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আমি তাকিয়ে দেখি সব হারামিরা চলে গেছে আমাকে বিপদে রেখে। আমি ওদের খুঁজতে খুঁজতে নদীর পাড়ে পৌঁছলাম। আমি ওদের দিকে যাচ্ছিলাম। আরে আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয় নাই। পরিচয় দেওয়া ছাড়াই বকবক করে যাচ্ছি। আচ্ছা, আগে পরিচয়টাই দিয়ে নিই। আমি রাজেশ। আমি ত্রিপুরা থাকি। আমার বাবা একজন ডাক্তার, মা গৃহিণী। আমার একটা বড় বোন আছে, আমাকে খুব বেশি ভালোবাসে, আবার প্যারাও দেয়। নাম হচ্ছে সুমা। এটুকুই জানেন আপাতত। গল্পে ফেরা যাক। আমি বন্ধুদের কাছে গিয়ে মায়ের শুরু করলাম। ওরা মায়ের খাইতে খেতে বলল, মামা থাম থাম, আর মারিস না, তোর সাথে আর কখনো এমন করব না। আমি মায়ের থামিয়ে বললাম, তোদের এত মারতাম না, তবে তোরা আমাকে ওখানে একা পেলে চলে এলি, তাই এত মারলাম। তোদের শুভ দৃষ্টি হচ্ছিল, আমরা তাই চলে এলাম ডিস্টার্ব না করে। এই কথা বলার পর আমি ওদের দিকে তাকালে ওরা ভয় পেয়ে বলল, আচ্ছা সরি বন্ধু, আমরা তোকে রেখে এলাম। তবে মেয়েটা কিন্তু ভালোই আছে, দেখতে সুন্দর আর সিনিয়রও। শালা তোদের কি, তোরা দেখে বলতেই পারিস ভালো লাগছে, তবে সামনে যাইস বেডি পুলিশ। আচ্ছা বাদ দে, সবাই বাসায় চলে যাব। কলেজ ছুটির সময় হয়ে এসেছে, দেরি করলে খবর হয়ে যাবে। আমিও চলে যাব। তারপর সবাই যে যার বাসায় চলে গেল। আমি তো বন্ধুদের পরিচয়টাই দেইনি। আমরা 4 জন বন্ধু, নাহিদ, মুশফিক, মনির আর আমি। বাসায় আসার পর আপুর সাথে দেখা। আমি ভয় ভয় ছিলাম, আপু কি ধরেই ফেলে নাকি, কিন্তু আপু কোনো প্রকার সন্দেহ করেনি কোনো। বাসা বাড়ি খুব ভালোভাবে আজকে পরিষ্কার করা হচ্ছে। এমনিতেই পরিষ্কার থাকে, কিন্তু আজকে একটু স্পেশালভাবে করা হচ্ছে। তাই আমি আপুকে জিজ্ঞেস করলাম, এই আপু, আজকে কি আসবে রে, এভাবে পরিষ্কার করছিস তোর এই ভাঙা ঘরটা? এই, একদম মেজাজ খারাপ করবি না। আর আমি তোর বড়, আমাকে সম্মান দিয়ে কথা বল। সরি রে আপু, আমার দ্বারা সম্মান দিয়ে কথা হবে না। তাহলে প্লিজ বিরক্ত করিস না। এই কয়টা দিন আমাকে প্লিজ আপনি করে বলার চেষ্টা করবি, অথবা তুমি। আমার বান্ধবী আসছে, ওর সঙ্গে প্লিজ আমাকে এরকম করে বলিস না, না হলে বাবার কাছে নালিশ করব। আচ্ছা ঠিক আছে, আর কথা পারলাম না, অনেকটা সিরিয়াস মুডে আছি আপু। এখন যদি আরো কথা বলি তাহলে আব্বুর কাছে নালিশ হবে। ফ্রেশ হয়ে এসে আম্মুকে বললাম, আম্মু আমাকে খাবার দাও। আচ্ছা দিচ্ছি। খাওয়া শেষ করে তুই একটু বাজারে যাবি, টাকা নিয়ে যাস, সাথে বাজার লিস্টও। আমি পারবো না। এই যা না বাবা, তোর আব্বুর বান্ধবী আসছে, তোর আব্বু বাসায় আসতে পারবে না রাতের আগে। আমিও এখন যেতে পারছি না, তুই 500 টাকা নিস, তাও যা। আচ্ছা ঠিক আছে, টাকার লিস্টগুলো দাও। আমি খুব খুশি হয়ে ভাবলাম, চাইতাম আমি 200 টাকা, চাওয়ার আগে পেয়ে গেলাম 500।
তারপর বাজার শেষ করে বাসায় আসতে আসতে সন্ধে হয়ে গেছে। বেশি করে ফুচকা আর চকলেট নিয়ে আসলাম। আমি বাজারগুলো মাকে বুঝিয়ে দিয়ে ফুচকা নিয়ে চলে গেলাম ছাদে। আমি দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম, আপু ফোনে কথা বলছিল। আমি দেখিয়ে দেখিয়ে ফুচকা খাচ্ছিলাম। তখনই আপু কলটা কেটে আমাকে বলে, এই রাজেশ, আমার ফুচকা কই? কেন? আমি তো শুধু আমার জন্য এনেছি, এখান থেকে দেওয়া যাবে না। এটা বলেই প্লেটে থাকা শেষ ফুচকাটাও আমি খেয়ে নিলাম। ও, তুই আমাকে রেখেই শেষ করে ফেললি? আচ্ছা ঠিক আছে। আমি বুঝলাম আপু মন খারাপ করেছে, কারণ আপু ফুচকা আর চকলেট অনেক পছন্দ করে। তাই আমি বললাম, আসার সময় চকলেটও খেয়েছি। যা, তোর সাথে কথা নেই। তোর আর কোনো হেল্প তো করবই না, উল্টো আব্বুর কাছে বিচার দিব। আরে আপু সরি, আব্বুর কাছে বিচার দিব না, আমি আসি, টাটা। তখনই আপু বলে, এই দাঁড়া, বাঁদর কোথাকার, আগে আমাকে এক্ষুনি ফুচকা আর চকলেট এনে দিবি, নয়তো খবর আছে। আমার কাছে টাকা নাই, টাকা দাও। তারপর আপু টাকা দিল। টাকাটা নিয়ে বললাম, আচ্ছা নিচে টেবিলের উপরে তোমার ফুচকা আর চকলেট রাখা। আমার টাকাটা লাভ হলো। এই বলে দিলাম একটা দৌড়, এক দৌড়ে নিজের রুম। আপু পেছন থেকে কি বলছে তা জানি না। তারপর আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে সকালের কথা ভাবছি। চকলেট আর ফুচকা কেনার নাম করে আপুর কাছ থেকে টাকা নিয়ে আপুকে বললাম, আমি আগেই তোমার জন্য নিয়ে এসেছিলাম সবকিছু, কিন্তু এটা জানতাম না তুমি আমাকে টাকা দিবে এগুলো কেনার জন্য। থাক, টাকাগুলো লাভ হলো আমার। এই কথাটুকু বলেই দূরে চলে আসলাম আমার রুমে। আপু পেছন থেকে কি বলেছে তা শুনিনি। তারপর আস্তে করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় শোয়ার সাথেই মনে পড়লো আজকে সকালের ঘটনা, কিভাবে তাকিয়েছিল আমার দিকে। আমার তো ভালো লেগে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে সে পুলিশ। থাক এসব বাদ। তারপর কিছু বাদ দিয়ে নিচে গেলাম খাওয়ার জন্য। তখনই আপু বলে, এই বাদর, আমার টাকাটা দে না, আমার দরকার। পরে নিস তুই, আমি দিব পরে। এগুলো এখন টাকাটা দরকার। সরি আপু, আমি পারবো না, তুই যত যাই বলিস না কেন। তখনই আব্বু সেখানে আসলো আর আপু বলল, আব্বু, তোমার বাদর ছেলে দেখো আমার টাকা নিয়ে নিছে। সত্যি রাজেশ, তুমি ওর টাকা নিছো? না আব্বু, আপু আমাকে ফুচকা এনে দিতে বলেছিল টাকা দিয়ে, আমি এনেও দিয়েছি। আমার কিসের টাকা দিব? থাক মা, আমি দিবনি তোকে টাকা, খাওয়া দাওয়া কর। আর তোর বান্ধবীদের আসার কথা ছিল। হ্যাঁ আসবে, কালকে সকাল সকাল। সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আমি চলে গেলাম আমার ঘরে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা আমার ঘুম ভাঙতেই দেখি সামনে কে যেন বসে আছে আর আমার দিক তাকিয়ে আছে। ভালোভাবে তাকিয়ে দেখি কালকে সেই পুলিশ ম্যাম। তাকে দেখা মাত্রই আমি চিৎকার দিলাম। আমার মুখটা হাত দিয়ে চেপে ধরলো। এই একদম চুপ, চিৎকার করবে না প্লিজ। আমি মাথা নাড়ালাম। সে আমার মুখ ছেড়ে দিল। আমি তখন বললাম, আপনি এখানে কেন আর কিভাবে আসলেন? সে কিছু বলতে যাবে, তখনই আমার আপু হাজির। এসেই বলছে, কি হয়েছে রে রেশমি এখানে? রাজেশ চেঁচাচ্ছিল কেন? আমি কিছুই না আপু, এমনি। এটা কে? এটা হচ্ছে আমার বান্ধবী রেশমি, আমাদের এখানকার থানার অফিসার। ওর বাবা মা ঢাকায় থাকে, আসতে কিছুদিন সময় লাগবে। এই কয়দিন রেশমি এখানেই থাকবে। তুই কিন্তু বেয়াদবি করবি না। আপু তুমি এটা বলতে পারলা? আমি বেয়াদবি করেছি কখনো কারোর সাথে? আচ্ছা, ভুল হয়েছে, চল রেশমি। তারপর আপু আর রেশমি চলে গেল। আমি একটু সময় ঘোরের মধ্যে ছিলাম। তখনই মনে পড়লো কালকের কথা। রেশমি আপু আবার আপুর কাছে বলে না দিলেই হয়, নয়তো আমার কপালে দুঃখ আছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। চুপচাপ খাওয়া দাওয়া করে বের হয়ে বললাম কলেজের উদ্দেশ্যে। এদিকে আপু আর রেশমি ছাদে দাঁড়িয়ে আছে। রেশমি আপুকে জিজ্ঞেস করে, আচ্ছা তোর একটা ছোট ভাই আছে, আগে বলবি না? আমি জানতামই না। আরে বলি নাই, আর তুইও জিজ্ঞেস করিস নাই। ও ঠিক আছে, আচ্ছা চল শহরটা ঘুরিয়ে দেখা আমায়। আচ্ছা রেডি হ তুই, আমিও যাই রেডি হতে। একটু পর আপু রেডি হয়ে নিচে আসে। তখন আপু দেখতে পায় রেশমি আপু রেডি হয়ে বসে আছে। আপু রেশমি আপুকে বলে, আচ্ছা আমরা কি একাই যাব নাকি সাথে রাজেশকে নিব? রাজেশের কথা শুনে রেশমি বলে, আচ্ছা রাজেশ না কলেজে গেল? সমস্যা নেই, আমি কল করছি, আসবে। এদিকে কলেজের আড্ডাখানায় আমরা সবাই মিলে বসে আছি। আমি বসে বসে আজকে সকালের ঘটনা, সকালে কালকে ঘটনা ভাবছি। ওই মেয়েটা আমাদের বাসায় আসছে, তাহলে যদি কোনো ভাবে আব্বুর কাছে সবকিছু বলে দেয় তাহলে তো আমার খেল খতম। আমি নাকি তাকে পছন্দ করতে চেয়েছিলাম। যদি এটা কোনো প্রকার কোনো পদক্ষেপ নেওয়ার পর জানতাম যেটা আপুর বান্ধবী, তাহলে তো আমার বাড়ি ছাড়া করে দিত আপু। এই মেয়ে থেকে দূরে থাকতে হবে, সাবধানে থাকতে হবে।
এই মেয়ের মতিগতি ভালো লাগে না। এসব কিছুই ভাবছিলাম, তখনই কে যেন আমাকে ধাক্কা দিল। তোমাকে দেখে আমার বন্ধুরে আমাকে বলছে, বল ঠিক আছে না? আমি ঠিক বলেছি না? হ্যাঁ ঠিক বলেছিস। কোনো কিছু না ভেবেই বলে দিলাম। আমি হ্যাঁ বলেছি, এটা শুনে সবাই হো হো করে হেসে দিল। তোমাকে জিজ্ঞেস করলাম, এখানে হাসার কি আছে? তোরা এভাবে হাসছিস কেন? তার মানে মনির যা বলেছে তাই ঠিক? তুই কালকের ওই মেয়েটার উপর ক্রাশ খেয়েছিলি? আরে না না, আমি এটা কখন বললাম? আমরা বললাম, তুই হ্যাঁ বললি। তোদের কথা আমি শুনি নাই। কেন সারাক্ষণ চিন্তার এই মেয়েটা থাকলে আমাদের কথা শুনবি কেমনে? আমি কিছু বলতে যাব তার আগে আমার ফোনে আপুর কল আসে। আমি কলটা রিসিভ করে বললাম, হ্যাঁ আপু বলো। যেখানেই থাকিস বাসায় চলে আয় তাড়াতাড়ি, এক জায়গায় যাবো তোকে নিয়ে। সরি আপু, আমি এখনো যেতে পারবো না, আমি কলেজে আছি। আচ্ছা, তাহলে আমি আব্বুর কাছে বলে দিব তুই কালকে অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিলি আমার বান্ধবীর গাড়ির সাথে, আর একটু বানিয়ে বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করেছিস, সেটুকুও বলবো আব্বুকে। আরে আপু ভয় দেখাও কেন? আমি আসছি, এক্ষুনি আসছি। আমি মজা করলাম তোমার সাথে। এটাও বলে দিছে আপুর কাছে, এই যতদিন বাসায় থাকবে আমার অবস্থা টাইট হবে। এমনি একজনের জ্বালায় বাঁচি না। বন্ধুরা তখন বলল, কিরে কি বললো আপু? আমাকে যেতে বলল, কোথায় যেন যাবে। যা তাহলে বিকালে দেখা করিস। তারপর আমি চলে এলাম আপুর কাছে। এসে দেখি আপুর সাথে রেশমিও আছে। রেশমিকে এত সুন্দর লাগছে, চোখে দেখতে পাচ্ছি না, এক ধ্যানে তাকিয়ে আছি। পরক্ষণে মনে পড়লো পাশে আপু আছে। আমি তাড়াতাড়ি বললাম, তাহলে তোমরা কোথায় যাবে? আপাতত সব জায়গায় যাব ঘুরতে, তুই আমাদের সাথে যাবি। তুমি ভয় পাচ্ছ একা ঘুরতে? পাশে পুলিশের, তাও যদি ভয় পাও। এখন মেজাজ খারাপ করিস না, চল তো। আচ্ছা চলো, আমাকে খালি সারাক্ষণ বকো তুমি। তারপর আপু আর রেশমিকে নিয়ে পার্কে চলে আসলাম। সবাই মিলে ঘুরছিস, পরিবেশটা উপভোগ করছি। আমি একটা জিনিস খেয়াল করলাম, রেশমি আপু বারে বারে আমার দিকে তাকিয়ে থাকে। আমি খুব অস্বস্তি বোধ করলাম। আপু আর রেশমি আপুর সাথে ঘুরতে এসেছি পার্কে। কিছুক্ষণ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধে হয়ে গেছে। তখন আপু বলল, চল কোথাও গিয়ে বসি। আচ্ছা চল। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। আমরা কিছু খাবার অর্ডার করলাম। তখনই আপু বলল, এই তোরা থাক, আমি একটু আসছি। আপু চলে যাওয়ার পর রেশমি আপু আর আমি চুপচাপ বসেছিলাম। তখনই রেশমি আপু আগে জিজ্ঞেস করলো, এই তুমি তোমার আপুকে এত ভয় পাও কেন? এমন প্রশ্ন শুনে কি বলবো বুঝতে পারছি না। এমনিতেই কালকের কথা আপুকে বলে দিছে, এখন আমার কি হবে সেটাই ভাবছি। তারপর এই প্রশ্ন, আমার খুব রাগ হচ্ছে। তাও বললাম, দেখুন আমি এসব বলতে পারবো না। কেন? ও আচ্ছা বুঝছি, আমি তোমার আপুর কাছে কালকে সবটা বলে দিয়েছি, সেই জন্য ভয় আছো। না তেমনটা না, বাদ দিন। আমি তাড়াতাড়ি বাসায় যেতে পারলে বাঁচি, এজন্য আপুর সাথে কোথাও আসার ইচ্ছে হয় না। তোমার গার্লফ্রেন্ড আছে? কি? সিনিয়র হয়ে আমার কাছে জিজ্ঞেস করছে আমার গার্লফ্রেন্ড আছে কিনা। বাংলা বুঝে না? প্রেমিকা আছে তোমার, গার্লফ্রেন্ড? আমি বাংলা বুঝি, কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আর প্রেম করার কোনো ইচ্ছে নাই। আসলে প্রেম করার ইচ্ছে আছে, কিন্তু আপুর জন্য পারি না। কখন আব্বুর কাছে বলে বসে। না থাকলেই ভালো। আর যদি কখনো কোনো মেয়ের দিকে তাকাও তাহলে সোজা জেলে ভরে দিব। আমি কিছু বলতে যাব তার আগে আপু আসলো, সাথে সাথে খাবার চলে আসলো। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপর 2টা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। এখন কিছুক্ষণ পড়ালেখা করে এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি রেশমি রান্নাঘরে রান্না করছে। আমি আপুকে ডেকে বললাম, আপু তুই এটা কি করছিস? মেহমানকে দিয়ে রান্না করাচ্ছিস? কে বললো তোকে মেহমান? আরও নিজেই রান্না করতে চাইলো, তাই করছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। এভাবে কেটে গেল আরো 15টা দিন। এই 15টা দিনের রেশমি আপুর সাথে আমাদের বাড়ির সবার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আর মাত্র 2-3 দিন পর তার মা বাবা চলে আসবে, তখন সে চলে যাবে। বরাবরের মতো পড়া শেষ করে খাওয়া দাওয়া করে রুমে চলে যাচ্ছিলাম। তখনই আপু আমাকে বলল, কালকে রেশমির সাথে এক জায়গায় যাবি তুই। আচ্ছা তবে 500 টাকা দিতে হবে। আচ্ছা নিব। ঠিক আছে। 15 দিনে বেশ কয়েকবারই রেশমি আপুর সাথে কোথাও না কোথাও গিয়েছি। যদি কোনো অফিসিয়াল কাজ থাকে তাও গিয়েছি, আর যদি বেড়ানোর জন্য হয় তাও গিয়েছি। রেশমি আপুর সাথে এখন বেশ ফ্রিভাবে চলাচল করি। পরদিন সকালে ঘুম থেকে উঠে একদম গোসল দিয়ে রেডি হয়ে বের হলাম। তারপর আপু রুমে গেলাম। আপু নাই, তাই আমি চলে আসছিলাম। তখনই ওয়াশরুম থেকে রেশমি আপু বের হয়ে আসলো। শুধু একটা মাত্র তোয়ালে ছিল। আমাকে দেখা মাত্রই অনেক জোরে চেঁচিয়ে উঠলো, তোয়ালেটা পড়ে গেল। তা দেখে আমি চেঁচিয়ে উঠলাম। তারপর নিজেকে সামলে নিয়ে নিলাম এক দৌড়।
ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। না জানি আপু আমাকে কি বলে। আমি চুপচাপ আমার ঘরে এসে বসে রইলাম। একটু পর আপু আর রেশমি আপু আমার রুমে হাজির। আপু বলল, তুই এখনো রেডি হসনি? কি সমস্যা তোর? ইয়ে মানে, হ্যাঁ হচ্ছি, রেডি হচ্ছি, সমস্যা নেই। তার মানে রেশমি আপু কিছুই বলে নাই। তারপর আপু চলে গেল। আমি আপু দাঁড়িয়ে আছে। আপু চলে যাওয়ার পর রেশমি বলে, এই বাদর ছেলে, কারো রুমে গেলে যে নক করে যেতে হয় সেটা জানো না? আর কোনো কিছু দেখো নাই তো? সরি, আসলে আমি ওভাবে যেতে চাইনি, আর কিছুই দেখিনি। আচ্ছা তাহলে রেডি হয়ে নিচে আসো, আমি নিচে বসছি। তবে কোমরের ওখানে একটা তিল ছিল। বলার সাথে সাথে রেশমি আমাকে ধাওয়া করলো। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এদিকে রেশমি আমাকে ধাওয়া করার পর চলে গেল নিচে। নিচে যাওয়ার সময় আপুর সাথে দেখা। আপু রেশমিকে জিজ্ঞেস করলো, কি রে, তোরা এত কি নিয়ে কথা বলছিলি? আমি কিছু হলেও শুনতে পেয়েছি। এখন যদি সবটা খুলে না বলিস তাহলে খারাপ হয়ে যাবে, বলে দিলাম। তেমন কিছু না, এমনিই কথা বলছিলাম। তখন রেশমি আপুর হাত ধরে আপু সাথে নিয়ে গেল। তারপরে বলা শুরু করলো, দেখ রেশমি, আমি একদম অবুঝ নই। আমি বুঝতে পারি কি চলে তোদের মাঝে। তবে শোন, আমার ভাই তোকে কখনো ওই নজরে দেখেনি। তোকে বড় বোন মনে করে। আশা করি তুইও এরকমটাই মনে করবি। আর তাছাড়া আমার ভাই তোকে কখনো মেনে নিবে না। তুই ওর অনেকটা সিনিয়র। কিন্তু আমি তোর ভাইকে পছন্দ করি, এটা কে বললো? আগেই বললাম আমি অতটা অবুঝ না। তুই আগে যেরকম ছিলি, কোনো ছেলেকে কাছেই ঘেঁচতে দিতি না। সব সময় ছেলেদের থেকে কঠোর অবস্থানে থাকতি। কিন্তু শুধু আমার ভাইয়ের সামনেই তুই সব সময় একদম মিষ্টি একটা মেয়ের সাথে থাকিস। কিছু আমি বুঝি। ও, তাহলে ধরেই ফেলছিস। প্লিজ, তুই আমার একমাত্র বান্ধবী। তোর কাছে বলছি, তোর ভাইকে আমি অনেক আগে থেকে পছন্দ করি। তুই যখন ওকে নিয়ে আমার বার্থডে পার্টিতে গিয়েছিলি 4 বছর আগে, তখন থেকেই ওকে পছন্দ করি। দেখ, এটা কিভাবে সম্ভব হয়? আর তুই যখনকার কথা বলছিস তখন তো মাত্র ক্লাস 9-এ পড়ে। বান্ধবী পাগলামি করিস না। আমার বাবা মা হয়তো মেনে নিলেও আমার ভাই এমনটা কখনো করবে না। তোর ভাইয়ের ব্যাপারটা আমার উপর ছেড়ে দে, তারপর আমি দেখছি কি করা যায়। আঙ্কেল আন্টি রাজি থাকলে হবে। তুই এতটা স্বার্থপর হয়ে গেলি, নিজের বান্ধবীর কাছে নিজের ভাইকে তুলে দিবি, তাও পারিস না। তোর ভাইকে কি আমি কি অযত্নে রাখবো বল? দেখ, এসব ফালতু কথা বন্ধ কর। তোর ইমোশনাল কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছে। আচ্ছা যা, আমার ভাইকে রাজি করাতে পারলে তোর। তবে আমার ভাই যদি কখনো কষ্ট পাই তাহলে তোর খবর আছে। তোর ভাই সবচেয়ে বেশি তোকে ভয় পায়। তুই ওর সাথে কখনো রুড ব্যবহার করতে পারবি না, কথা দে। আচ্ছা। তারপর আপুরা ছাদে থেকে নেমে চলে আসলো। একটু পর রেশমি আর আমি চলে গেলাম একটা অনুষ্ঠানে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা রেশমি আপু, আমরা এখানে আসলাম কেন? প্রথমত আমাকে আপু ডাকা বন্ধ করো। আমরা এখানে একজনের বার্থডে পার্টিতে আসছি। তোমার আপুও আসতো, তবে কি মনে করে আসলো না জানি। তোমাকে আপু টাকা বন্ধ করতে পারবো না। আচ্ছা প্লিজ, এখনকার মতো আমাকে তুমি করেই বলো। আমাকে কারণ বলতে হবে, তারপর বলবো। আমারও কেমন যেন শুধু তুমি করে ডাকতেই ভালো লাগছে। রেশমি কিছু বলতে যাবে তখনই একদল মেয়ে আসলো। এসে আমাকে বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? আমাকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। তবে আপনারা হয়তো কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন, তাই না রেশমি? তখনই রেশমি সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসে সাইডে। ওদের কি যেন বলে। একটু পর রেশমি আসে আমার কাছে, আমাকে নিয়ে ভেতরে চলে আসে। ওখানে অনেক মেয়ে মানুষ, তাই আমি রেশমিকে বললাম, দেখো রেশমি, আমি ভেতরে যেতে পারবো না। আমি মেয়েদের সাথে এমনিই থাকি না। আরে কিছু হবে না, চলো তো। এমনি থাকা দরকার, আস্তে করে বলল। আমি আর রেশমি আপু চলে গেলাম সেখানে। একটু পর কেক কাটা হবে, তখনই কিছু ছেলে চলে আসে সেখানে। ওরা সবাই খুব আনন্দ করছে। আমি একটা জিনিস দেখে অবাক হলাম। রেশমি আপু আরেকটা ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলছে। আমার জানা মতে রেশমি কখনো কোনো ছেলের সাথে হেসে কথা বলা তো দূরে থাক, কখনো সবাই কথা বলেনি। তেমন একটা রেশমিকে এভাবে অন্য ছেলের সাথে কথা বলতে দেখে আমার কেমন জানি খারাপ লাগছিল। রেশমি আপুকে আমি পছন্দ করতে শুরু করেছি। না না, কিসব বাজে চিন্তা করেছি। রেশমি আপু হচ্ছে আমার আপুর বান্ধবী, আমি কিভাবে ওনার উপর নজর দিই? আচ্ছা ওই ছেলেটা তাহলে কে হবে? হয়তো রেশমি আপুর বয়ফ্রেন্ড অথবা বন্ধু। তারপর আমি একাকিত্ব কাটাতে একটা সাইটে বসে ফোন টিপছিলাম। এমন সময়ে একটা মেয়ে আসলো, এসে আমাকে বলছে, আচ্ছা, আপনাকে তো চিনলাম না। আমার নাম রাজেশ, আমি রেশমি আপুর সাথে এসেছি। ও, আমি জুই। আমি আমার আপুর সাথে এসেছি। আপনার নাম্বার পাওয়া যাবে? মনে মনে ভাবছি নাম্বার দিব কি দিব না, কতকাল আর সিঙ্গেল থাকা যায়, তাই নাম্বারটা দিয়ে দিলাম। ও
ওদিকে তাকিয়ে দেখি রেশমি আপু আমার দিকে কেমন জানি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই আমি সেখান থেকে উঠে আসলাম। একটু পর কেক কাটা হলো। এই মেয়েটা হাতে পড়ে কেক নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। আমিও খাইলাম। এটা দেখে রেশমি আপু খুব রেগে গেল। এরপর আমার হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে আসলো। একটা গাড়িতে করে চলে আসলো সোজা বাসায়। বাসায় আসার পর আমাকে রেখেই সে চলে যায় তার রুমে। আমি একদম অবাক হয়ে আছি। হঠাৎ এমনটা করছে কেন রেশমি? আমি রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি, এমন সময় আপু আসলো আর বলল, রাজেশ, রেশমির কি হয়েছে? ওইভাবে কান্না করছে কেন? নাকি তুই কিছু বলেছিস? না আপু, তুমি ভুল ভাবছো। আমি কিছুই বলি নাই। আর জানি না কে কেন কান্না করছে। আচ্ছা, ওখানে গিয়ে কি কি হয়েছে বলতো? শুরু থেকে সবটা বললাম আমি, শুধুমাত্র কেক খাইয়ে দেওয়ার ব্যাপারটা, নাম্বার নেওয়ার ব্যাপারটা বাদে। সবটা শুনে আপু চলে গেল। ফোন টিপছি আর ভাবছি রেশমি আপু কেন এমন ব্যবহার করছে। ওনার বয়ফ্রেন্ড ওনাকে হয়তো কিছু বলেছে। আমি তাই কি হয়েছে জানার জন্য রেশমি আপুর রুমের দিকে যাচ্ছিলাম, তখনই শুনতে পেলাম রেশমি আপু বলছে, আমি ওকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুই যেভাবেই হোক আমার কাছে ওকে এনে দে। এতটুকু শোনার পর কিছুই বুঝতেছিলাম না। তখনই আপু থেকে বেরিয়ে আসলো। আমাকে সামনেই দেখে আপু বলছে, তুই কাকে নাম্বার দিয়েছিস? না কাউকে তো দেইনি। না জানা ভান করে বললাম। আচ্ছা, একটা চট দিব, সব মনে পড়ে যাবে। তুই ছাদে যা, কথা আছে তোর সাথে। আমি পারবো না, তুই এখানেই বল কি বলবি। তুমি আমি বলছিলে, তাই তো ভালো ছিল, আবার তুইতে চলে এলি কেন? আচ্ছা যাই হোক, ছাদে যা। তারপর আমি ছাদে চলে গেলাম। একটু পর রেশমি আপু আসলো পেছন থেকে, আমার কাছে এসে বলল, আচ্ছা রাজেশ, তুমি কি একটু বোঝো না আমি কেন তোমার সাথে এমনটা করি? তোমার কেয়ার করি। হ্যাঁ, বড় বোনের বান্ধবী হিসেবে করেন। ও, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি রাজেশ। তুমি যখন সেই ক্লাস 9-এ ছিলে, তখন তোমার আপুর সাথে আমার জন্মদিনে গিয়েছিলে। সেই দিন থেকেই তোমাকে আমার অনেক ভালো লাগে এবং ভালোবাসি। এই কয়েকদিনে তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝোনি। শেষ পর্যন্ত অন্য ছেলের সাথে কথা বলছি তোমাকে দেখিয়ে দেখিয়ে, কারণ তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে চেয়েছিলাম, তাও তুমি বলতে পারোনি। তাই এখন আমি নিজে থেকে তোমাকে বললাম আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে তোমাকে ভালোবাসার সুযোগ দাও, তোমার সাথে সারা জীবন কাটানোর সুযোগ দাও। আমি সবকিছু শুনে কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। তারপর নিজেকে স্বাভাবিক করে বললাম, দেখুন রেশমি আপু, আমি আপনাকে বড় আপুর নজরে দেখি। আশা করি আপনি সেই সম্মানটুকু নষ্ট করবেন না। আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। প্লিজ আপনি সবকিছু ভুলে যান। আমি তোমাদের বাসায় আছি আর মাত্র 2 দিন। তোমাকে এখন আমি বলতে বলছি না আমাকে ভালোবাসতে হবে। তুমি এই 2 দিন ভেবে আমাকে জানাও। তবে তোমার উত্তর যদি না হয়, তাহলে হয়তো আমাকে আর কখনো দেখতে পাবে না। এই বলে রেশমি চলে গেল সেখান থেকে। আমি সেখানে ঠায় দাঁড়িয়ে আছি। একটু পর আপু সেখানে চলে আসলো আর বলল, রাজেশ, তোকে একটা কথা বলতে চাই। যদিও আমি সব সময় তোকে কড়া শাসনে রাখি, তার মানে এই না যে আমি তোকে ভালোবাসি না। আমি তোকে ভালোবাসি বলেই সব সময় সঠিক পথে রাখার জন্য শাসন করি, কিন্তু পরিস্থিতির কারণে অতিরিক্ত কড়া শাসন করাই আমাকে তোর কাছে এমনভাবে উপস্থাপন করেছে যে তুই আমাকে দেখলেই ভয় পাস, মন খুলে কথা বলতে পারিস না। তবে আমি তো তোর বোন, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আপু তুমি এসব কি বলছো? তোমার জন্য আমি সঠিক পথে থাকতে শিখেছি। আর তুমি নিজেকে দোষ দিও না। তুমি কোনো দোষ করোই নাই, তাও ক্ষমা করে দিলাম। আপুর চোখের পানি মুছে দিয়ে। আচ্ছা, তাহলে আমার একটা কথা তোর মানতে হবে। আমি এখন শাসন করে না, বোন হিসেবে আবদার করছি। বল, কথাটা রাখবি, প্রমিস? আচ্ছা বলো আপু, কি কথা? আমি মানবো, প্রমিস। তুই রেশমিকে মেনে নে, এটাই আমার চাওয়া তোর কাছে। আপু তুমি যা বলছো ভেবে চিন্তে বলছো তো? আমার সাথে রেশমি আপুর যায় না। উনি একটা সরকারি চাকরি করে, আমি বেকার এক কলেজ পড়ুয়া ছেলে। কতটা ডিফারেন্স আমাদের মধ্যে। এটা ব্যাপার না, আমি বাবা মাকে রাজি করাবো, নিশ্চয়ই ওনারা মেনে নেবেন, কারণ রেশমিকে ওনাদের আগে থেকেই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে আপু, আমার ভাবার জন্য একদিন সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তবে উত্তরটা যেন হ্যাঁ হয়। এইটুকু বলে আপু সেখান থেকে চলে গেল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই বন্ধুদের কল করে নদীর ধারে আসতে বললাম। তারপর আমিও নদীর ধারে চলে গেলাম। একটু পর বন্ধুরা আসলো সবাই। আমি সবাইকে বললাম, ভাই তোদের সবাইকে এখানে একসাথে ডেকেছি কারণ আমি খুব বড় একটা বিপদে পড়েছি। কি বিপদ বল আমাদের? তারপর আমি সবাইকে সবটা খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। তখনই মনির বলল, শালা, তুই বললি বিপদে আছিস, এখন দেখি তোর থেকে লাকি মানুষ হয় না। হ্যাঁ ঠিক বলেছিস মনির,
আমাদের মনে হয় তোর মেনে নেওয়া দরকার রেশমি আপুকে, আর বাকিটা তোর ইচ্ছা, তবে আমাদের কিন্তু ট্রিট দিতে হবে। আচ্ছা, সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে অবশ্যই তাদের ট্রিট দিব। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে খুব শীঘ্রই খাওয়া দাওয়া করি। আমি রুমে এসে শুয়ে পড়লাম। সারা রাত চিন্তা করে কাটিয়ে দিলাম আমাকে কি করা উচিত। অবশেষে একটা সিদ্ধান্ত নিলাম, যেহেতু আপুকে কথা দিয়ে ফেলেছি আর আমারও রেশমিকে ভালো লাগে, তাই আমি রাজি হব। পরদিন সকালে রেশমি আপু ছাদে আপুর ফুল গাছগুলোতে পানি ছিল। আমি পেছন থেকে গিয়ে চোখ দুটো ধরলাম। তখনই রেশমি বলল, আহা রাজেশ, ছাড়ো তো, এখন কাজ করছি, কিছু বলবে? তুমি বুঝলে কিভাবে আমি রাজেশ? আর হ্যাঁ, তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি আমার ভালোবাসার মানুষের স্পর্শ চিনব না? আর কই আমার সারপ্রাইজ, কই? তাহলে আমি আপুর গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে রেশমি আপুর সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলাম। তুমি বলেছিলে আমায় আমি তোমাকে আমার সাথে চন্দ্রবিলাস করতে দিব কিনা, আমার বাবুর আম্মু হওয়ার অধিকার দিব কিনা। তাহলে শুনে রাখো, আমি তোমার সকল শর্তে রাজি। আমি দেব তোমাকে আমার সাথে চন্দ্রবিলাস করার সুযোগ, আমার বাবুর আম্মু হওয়ার সুযোগ, আমার সাথে সারাটা জীবন পার করার সুযোগ। আই লাভ ইউ রেশমি। অশ্রু ভেজা চোখে রেশমি ফুলগুলো নিয়ে আমাকে বলল, আই লাভ ইউ টু রাজেশ। আজকে আমি অনেক খুশি, আজকে আমার প্রিয় মানুষটাকে পেয়ে গেলাম। তখনই আপু এসে পেছন থেকে বলে, আসতে পারি? আমরা দুজনেই চমকে একে অপরকে ছেড়ে দিয়ে বললাম, আয় বান্ধবী। আমার খুব লজ্জা লাগছিল, তাই আমি কোনো কিছু না বলে চলে আসলাম সেখান থেকে। আসার সময় পেছন থেকে হাসাহাসি শব্দ পেলাম। বুঝতে পারলাম আপু, আল্লাহ, রেশমি হাসছে। আমি কোনো মতে নাস্তা করে কলেজে চলে আসলাম। সেই দিন সারাদিন আর বাসায় যাইনি। রাতে বাসায় যাওয়ার পর আম্মু বলছে, রাজেশ সারাদিন বাসায় আসলে না কেন? কি হয়েছে তোর? কিছু না, এমনি একটু ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সাথে। মা কি জেনে গেল নাকি সব? আপনার বলেছিল পরে বলবে। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, তোর জন্য কেউ একজন সারাদিন না খেয়ে বসে আছে। কে সে? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর বলছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আসার পর ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম রেশমি বসে আছে খাবার টেবিলে। তখনই মা আসলো। আচ্ছা রাজেশ, আগে না আমাকে সব কিছু শেয়ার করতে, এখন কিছুই বলিস না। এত বড় একটা ঘটনা আমার থেকে লুকালি। আম্মু, বলতাম আমি আজকে সকালের ঘটনা, এটা বাসায় এসে বলতাম। আচ্ছা, এখন দুজনে খেতে বস। তোর আব্বু আসলে তোর আব্বুকে বুঝিয়ে বলবো সব কিছু। তোরা টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে। এবার দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, কিন্তু আশ্চর্যের বিষয় রেশমি আমার সাথে কথা বলছে না। তাই আমি রেশমির পেছন পেছন রুমে গেলাম। জানো কি হয়েছে তোমার? চুপচাপ। তুমি না বললে জানবো কেমনে হয়েছে? বলো নাই জান। একদম জান বলবা না, আমি কেউ না তোমার। যদি কিছু হতাম তাহলে অন্তত সারাদিনে একবার খোঁজ নিতে। ও, আর এমন ভুল করবো না। ক্রিকেট খেলতেছিলাম, তাই কিছু মনে করো না। তোমার জন্য একটা উপহার এনেছি। পকেট থেকে একটা গোলাপ আর একটা রিং বের করলাম। সবগুলো রেশমির হাতে দিয়ে বললাম, এগুলো তোমার জন্য। রেশমি সবগুলো হাতে নিয়ে বলল, ও, এগুলো আমার? রিংটা তো দেখছি খুবই সুন্দর এবং দামি। এত টাকা কোথায় পেলে? আমার কাছে ছিল, আর আজকে ক্রিকেট খেললাম বাজি 3000, ওইখান থেকে আমি একাই নিয়েছি 2000। ব্যাস, সবকিছু হয়ে গেছে। ও, আমার জন্য এত কিছু করতে গেলে কেন? আর তোমার জন্য গিফট আছে আমার কাছে। তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। তোমার জন্য করবো না তো কার জন্য করব? আচ্ছা, আমার গিফট দাও। আমি এটা বলার সাথে সাথে রেশমি আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। 10 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, এটা তোমার গিফট। একটা যে হবে না, আমার আরো লাগবে। না আর না, আজকে এখন চলে যাও। তারপর আমি চলে আসছিলাম মন খারাপ করে। তখনই রেশমি আমার হাত টান দিয়ে ধরে বলে, ফিরছি দেখে মন খারাপ করে চলে যাচ্ছে। আসো, আমি বলছি, দেখি তুমি নিবা না। আহারে, আসো, আরেকটা দে। তারপর আবার শুরু করলাম মিষ্টি খাওয়া। একটু পর আমাকে রেশমি ছেড়ে দিয়ে বলল, আচ্ছা এখন রুমে যাও, তোমার সাথে ফোনে মেসেজে কথা বলি। আচ্ছা। এই বলে আমি আবার রুমে চলে গেলাম। পরদিন রেশমির বাবা মা আসে। ওনারা রেশমিকে নিয়ে যান। অবশ্য যেতে চাইছিল না। আমি বলেছি প্রত্যেক দিন দেখা হবে, কথা হবে। তারপরেই রেশমি চলে যায়। এরপর রেশমির সাথে যত দিন যাচ্ছে সম্পর্ক গভীর হচ্ছে আমাদের। আস্তে আস্তে রেশমির ডিউটিতে জয়েন করার ডেট চলে আসলো। জয়েন করার আগের দিন আমার সাথে দেখা করে রেশমি বলছে, রেশমি ডিউটিতে জয়েন করার আগের দিন আমাকে সকাল সকাল পার্কে দেখা করতে বলছে। তাই আমি সকাল সকাল পার্কে পৌঁছে গেলাম। একটু পর রেশমি এসে আমাকে জড়িয়ে ধরে। আমি বলি, কি হয়েছে রেশমি, তুমি এমন করছো কেন? আমার কিছুই হয় না, তবে কালকে থেকে ডিউটিতে জয়েন করব। এভাবে আবার কবে জড়িয়ে ধরতে পারবো ঠিক নাই। সমস্যা নেই,
আমি রোজ রাতে তোমাদের বাসায় লুকিয়ে লুকিয়ে দেখতে যাব তোমাকে। আচ্ছা চলো তাহলে আমরা দুজন আজকে সারাদিন ঘুরবো। পারলে আমি ওই দিন সারাদিন ঘুরলাম। পরদিন রেশমির চাকরিতে জয়েন হলো। ভালোই চলছিলাম আগের দিন। এভাবে দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। 6 মাসে আমাদের সম্পর্ক অনেকটা মজবুত হয়ে গেছে। কেউ কাউকে ছাড়া কিছুই বুঝি না। দেখতে দেখতে আমার পরীক্ষা চলে আসলো। বোর্ড পরীক্ষা থাকায় রেশমি আমাকে একটা রেস্টুরেন্টে ডাকলো। সাথে দেখা করলাম। রেশমি বলল, তোমার পরীক্ষা শুরু হবে, তোমার সাথে হয়তো বেশি কথা বলা হবে না, আমার খুব খারাপ লাগবে। রেশমির মন খারাপ দেখে আমি বললাম, পাগলি, মন খারাপ করছে কেন? আমি তোমার সাথে কথা বলবো যখন সময় পাই তখনই। আর তাছাড়া একটা মাসের ব্যাপার তো, দেখতে দেখতে কেটে যাবে। হুম। আচ্ছা এদিকে আসো, তোমাকে একটা জিনিস দিব। আমি আমার দিকে আসছি। আমি 4 ঠোঁট এক করে দিলাম। তবে কর্নারের দিকে ভিআইপি সিট থাকায় আমাদের কেউ দেখলো না। 2 মিনিট পাঠিয়ে দিলাম। 2 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর অনেকক্ষণ কথা বলছি দুজনে। তারপর দুজন বেরিয়ে পড়লাম, যে যার বাসায় চলে গেলাম। কিছুদিন পর থেকে আমাদের পরীক্ষা শুরু হলো। প্রথম কয়েকদিন রেশমি খোঁজ নিলেও তারপর থেকে খোঁজ নেওয়া বন্ধ করে দিল। আমি ফোন দিলে লাইনে পেতাম না। আমি ভাবলাম আমার পরীক্ষা, আমি তাই আমার সাথে এখন কথা বলতে চাচ্ছে না, যেন আমার পরীক্ষার উপর কোনো প্রভাব না পড়ে। আমিও ঠিকমতো পরীক্ষা দিচ্ছিলাম, তবে রেশমির সাথে কথা বলার জন্য মনটা ছটফট করত। দেখতে দেখতে আমাদের পরীক্ষা প্রায় শেষ। আমি ঠিক করলাম এখন তো শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা বাদ আছে। আমি কালকেই যাব রেশমিদের বাসার দেখা করতে। এটা ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি সুন্দর করে রেডি হয়ে রেশমির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লাম। পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম। এর মতো কাউকে পার্কের ভিতরে প্রথমে মনে করেছিলাম অন্য কেউ, পরে ভাবলাম না, একটু দেখেই যাই। আস্তে আস্তে আমি ওদের পাশে যেতে থাকলাম। ভালোভাবে বুঝতে পারলাম এটা রেশমি, কিন্তু পাশের ছেলেটাকে না, আগে জানতে হবে ছেলেটাকে। তাই কাছে যেতে থাকলাম। পেছন দিয়ে গিয়ে রেশমিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কারণ আমি শুনতে পেলাম রেশমি ছেলেটাকে বলছে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি তোমাকে, প্লিজ আমার ভালোবাসা তুমি গ্রহণ করো। আচ্ছা তাহলে ওর কি হবে? আমি আসলে ভুল করেছিলাম ওকে ভালোবেসে, আমি তখন তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমি তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তুমি আমার প্রকৃত ভালোবাসা। আচ্ছা ওর সাথে আমি আর কথা বলবো না, প্লিজ আমাকে বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। তোর কি হয়েছে রাজেশ? মন খারাপ কেন? কিছুই না, ওই মন খারাপ, আমি একদম ঠিক আছি। আচ্ছা, বাবা মা জিজ্ঞেস করলো তোর পরীক্ষা কেমন হয়েছে। মা বাবার সাথে তো তুই দেখাই করিস না পরীক্ষা শুরু হওয়ার পর থেকে। ভালোই হয়েছে, তবে কালকে প্র্যাকটিক্যালগুলো জমা দিলেই পরীক্ষা শেষ। আর একটা কথা, পরে শুনবো, আগে খেয়ে নে। খাবো না আপু, আমার এখন ভালো লাগছে না। আচ্ছা বুঝতে পেরেছি, তোর মন খারাপ। আচ্ছা হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। তারপর জোর করে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি আপুকে বললাম, আপু কালকে তো আমার পরীক্ষা শেষ, আমি কালকেই এক বন্ধুর বাসায় যাব কিছুদিনের জন্য। তুমি একটু প্লিজ মা বাবাকে ম্যানেজ করো না, প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি বলবো বাবা মাকে, তুই রেশমিকে বলে তারপর যাস। আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে খাইয়ে দিয়ে আপু চলে গেছে। আমি সারা রাত ঘুমোতে পারলাম না। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম প্র্যাকটিক্যালগুলো জমা দিতে। প্র্যাকটিক্যালগুলো জমা দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসেই ব্যাগ গুছিয়ে নিলাম। জানি না কতদিন পর ফিরবো, তাই সবার সাথে কথা বলার জন্য নিচে গেলাম একদম ব্যাগ নিয়ে। নিচে আসা মাত্র আব্বু জিজ্ঞেস করলো, রাজেশ কোথায় যাও ব্যাগ নিয়ে? আব্বু আপু কিছু বলে নাই তোমাদের? আমি বন্ধুর বাসায় যাচ্ছি। ও আচ্ছা যাও, তবে আজে বাজে লোকেদের সাথে চলবে না। আর এটা রাখো। ধন্যবাদ আব্বু। আচ্ছা সাবধানে যাবে। আচ্ছা ঠিক আছে। আম্মু কিছু খাবার দাও তো। এক্ষুনি আনছি, একটু অপেক্ষা কর। একটু পর আম্মু খাবার নিয়ে আসলে আমি বলি, আম্মু একটু খাইয়ে দাও আমাকে, তোমার হাতে খেতে ইচ্ছে করছে আজকে। তারপর আম্মু খাবার খাইয়ে দিচ্ছিল। আমি খাচ্ছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি বাম হাত দিয়ে মুছে নিলাম। এই মা বাবার ভালোবাসা রেখে আমি কিভাবে থাকবো? খাওয়া শেষে আমি রুমে গেলাম। একটু ভাবলাম একবার রেশমিকে কল দিলাম, কিন্তু রিসিভ হলো না। আমি তখন একটা চিরকুট লিখলাম, আচ্ছা ভালো থেকো রেশমি, আমি চলে যাচ্ছি অনেক দূর তোমার জীবন থেকে। এটা আমি রেশমির দেওয়া ঘড়ির নিচে রাখলাম। তখনই আপু আসলো। রাজেশ সত্যি করে বল তো তোর কি হয়েছে, সত্যি করে বলবি। কিছু না আপু, চলো আমি এখন রওনা দেব। আমি জানি কিছু তো হয়েছে, তোর চোখ ফুলে গেছে কান্না করতে করতে, বল না। কিছু হয় নাই,
সারা রাত প্র্যাকটিক্যাল করছি তাই। তারপর নিচে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাস স্টেশন। এখান থেকে চলে আসলাম একদম কলকাতা, কারণ এখানে আমার বেস্ট ফ্রেন্ড সামিয়ের বাসা। 6 ঘন্টা জার্নির পর এসে পৌঁছলাম। আমাকে দেখে সামি আঙ্কেল আন্টি সবাই খুব খুশি হয়ে আঙ্কেল আন্টি আমাকে অনেক দিন থেকে আসতে বলেছেন, কিন্তু আমি আসতে পারিনি। কিন্তু এখন এভাবে আসতে হলো। সামি আমাকে একটা রুম দেখিয়ে দিল, আমি রেস্ট নিচ্ছিলাম। আমি চলে আসার পর আপু রেশমিকে কল করে, কিন্তু রেশমি কল ধরে না। একটু পর রেশমি নিজেই কল করে। কি রে রেশমি, কল ধরছিস না কেন? আর রাজেশের কি হয়েছে? ও এভাবে কষ্ট পাচ্ছে কেন? তোর সাথে কিছু হয়েছে? একটু ব্যস্ত ছিলাম তাই কল ধরতে পারিনি। তুই আমার সাথে আবার আমার কি হবে? ওর সাথে কথাই না হলো 1 মাস হলো প্রায়। ওর পরীক্ষা যেন খারাপ না হয় তাই আমি ওকে ডিস্টার্ব করি না। পরীক্ষার পরে সব কিছু ঠিক করে নেব। আর তাছাড়া আমি একটা গুরুত্বপূর্ণ মিশনে ছিলাম তাই কথা বলতে পারি নাই। আচ্ছা আমি আসছি তোদের বাসায়। এসে কি হবে? কেন? রাজেশ হয়তো অভিমান করে আছে আমার উপর, ওইটা ভাঙাতে হবে। আমি আসছি। আপু কিছু বলতে যাবে তার আগেই ফোনটা কেটে গেল। রাজেশ বলল রেশমির কাছ থেকে অনুমতি নিয়ে যাবে, কিন্তু রেশমির সাথে রাজেশের কথাই হয় না। তাহলে রাজেশ কোথায় যেতে পারে? এসব কিছু ভাবতে ভাবতেই ঘড়ির নিচে একটা চিরকুট দেখতে পায় আপু। চিরকুটটা হাতে নিয়ে দেখে এটাতে লেখা আছে, ভালো থেকো রেশমি, আমি চলে যাচ্ছি অনেক দূরে তোমার জীবন থেকে। এই চিরকুটটা পড়ে আপু খুব রেগে গেল রেশমির উপর। রেশমি বলল কিছুই জানে না, অথচ রাজেশ রেশমির জন্যই চলে গেল। কিন্তু রাজেশ গেলটা কোথায়? এসব ভাবতে ভাবতে দরজায় কলিং বেল বাজে। আপু গিয়ে দরজা খুলে দিল, দেখলো রেশমি। রেশমি ভিতরে চলে আসলো, এসেই সোজা আমার রুমে আসলো। আমাকে না পেয়ে আপুর কাছে এসে বলল, এই সোমা, রাজেশ কইরে দেখছি না যে। থাক, আর অভিনয় করতে হবে না। কি বলছিস? আমি তো বুঝতে পারছি না আমি কখন অভিনয় করলাম। আর রাজেশ কই? একদম বাজে কথা বলবি না। তুই অভিনয় করছিস না তো কি করছিস? এই দেখ, এটা কি? রেশমির দিকে চিরকুটটা ছুঁড়ে মারে। রেশমি চিরকুটটা নিয়ে লেখাগুলো পড়ে বুঝে যায় আমি কেন এগুলো লিখেছি। চিরকুটটা পড়ার সাথে সাথে হাউমাউ করে কান্না শুরু করলো। এখন কান্না কেন করছিস? যা, চলে যা এখান থেকে। প্লিজ রাজেশের কাছে একটু যেতে দে। ও আমাকে ভুল বুঝেছে। কই রাজেশ? রাজেশ নেই, আজকে বন্ধুর বাসায় গেছে। আগে বল কি হয়েছে, কেন ভুল বুঝেছে? বন্ধুর বাসায় গিয়েছে মানে? এখন সবকিছু বলার সময় নেই। আগে চলো ওর বন্ধুদের কাছে যাই। আচ্ছা যাই, কিন্তু কি হয়েছে আগে বল আমায় তুই। আয়, যেতে যেতে বলি। চল, আর শুরু কর। এরপর রেশমি আর আপু আমাদের আড্ডাখানায় গিয়ে দিকে আসছিল, আর রেশমি বলছিল ওই দিনের কথা। রেশমি বলল, আসলে ওই দিন ডিউটি থেকে আসার সময় সজীবের সাথে দেখা। ও আমাকে বলেছে ও নাকি একটা ভুল করে ফেলেছে। ও একটা মেয়েকে পছন্দ করত, ওকে প্রপোজ করছে, কিন্তু ওই মেয়েটা ওকে বলেছে মেয়ের নাকি সময় লাগবে ভাবার জন্য। এরই মধ্যে ও আরেকটা মেয়ে ওকে প্রপোজ করবে, তখন ওই মেয়েটাকে দেখে ফেলে। প্রথম মেয়েটা সজীবের উপর রাগ করে, এই ব্যাপারে আমার কাছে হেল্প চায়। আমরা দুজন পার্কে বসে আলাপ করছিলাম কি করা যায়। আলাপ করার শেষে পেছনের দিকে তাকিয়ে দেখি রাজেশের মতো কে যেন দেখা যাচ্ছে। আমি একটা গুরুত্ব দিই নাই, এটা রাজেশ হবে। এখন মনে হচ্ছে ওটা রাজেশই ছিল। এই কথাগুলো শুনেই আমাকে ভুল বুঝেছে। হতেও পারে, তাড়াতাড়ি চল। কি করতাম বল? আমাদের ছোটবেলার বন্ধু সজীব। আচ্ছা বাদ দে, এখন রাজেশকে খুঁজে আগে ভুল ভাঙাতে হবে। চল, তুই আমাকে ভুল ভাবিস না প্লিজ। এদিকে আমি কলকাতা আসার আগে বন্ধুদেরকে বললে আসছিলাম, আমার কথার জন্য কেউ জিজ্ঞেস করলে না বলে। বন্ধুদের কাছে সবটা খুলে বলছিলাম। আমি উঠে বাইরে এলাম, দেখি সামি চেয়ারে বসে আছে। আমাকে দেখে বলছে, বন্ধু কতদিন আসতে বললি, তুই আসিস না। আজকে বল কিভাবে আসা হলো? না মানে এমনি আসা হলো, তোদেরকে দেখতে মন চাইলো। আঙ্কেল আন্টি কই? এখানেই আছি, ফ্রেশ হয়ে আয়, আগে কিছু খেয়ে নি। তারপর দুজনে ফ্রেশ হয়ে গিয়ে কিছু খেলাম নাস্তা। তখন সামি বলল, চল তো, আজকে আমার বোন আসবে, চল ওকে আনতে যাব। তোকে দেখে মনে হচ্ছে তোর খুব মন খারাপ, আমার সাথে গেলে বেড়ানো হয়ে যাবে। আচ্ছা চল যাই। তারপর সামি আর আমি রেডি হয়ে বের হলাম। একটা টং দোকানে এসে দুজনে 2টা চা নিয়ে নিরিবিলি একটা বেঞ্চের উপর বসলাম। আমি বললাম, এখন বল ভাই, তোর কি হয়েছে? তোর চেহারা দেখে মনে হচ্ছে অনেক বড় কিছু হয়েছে, আমার কাছে বলতে পারিস। আচ্ছা তাহলে শোন, শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। আমি বলার শেষে খেয়াল করলাম আমার চোখ ভেজা, ভালো করে পরিষ্কার করে নিলাম। সামি বলল, ভাই তুই আমাদের বাসায় যতদিন পারিস ততদিন থাক, মন খারাপ করে থাকিস না।
ওই মেয়ে একটা কাচের টুকরা পেয়ে হীরার টুকরা ফেলে দিল। বুঝলো না তুই কি জিনিস। ভাই বাদ দে, আমার খুব কষ্ট হয়। এখন চল তোর বোনকে নিয়ে আসি। আচ্ছা, তোর বোনের নাম যেন কি? হ্যাঁ চল, ওর নাম মাহিয়া। শেষ করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। মাহিয়ার জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। এদিকে আপু আর রেশমি চলে আসলো আমাদের আড্ডায়। আপু এসে সবাইকে জিজ্ঞেস করছে, এই নাহিদ, রাজেশ কোথায় জানো? না আপু, জানি না। কেন, কি হয়েছে? তখনই রেশমি কান্না করে দেয় আর বলে, ভাইয়া প্লিজ তোমরা বলো না রাজেশ কোথায় আছে। রাজেশকে ছাড়া আমার ভালো লাগে না, আমি ওকে ছাড়া বাঁচবো না। রেশমিকে এভাবে কান্না করতে দেখে রাজেশের বন্ধুদের ভালো লাগে না, তাই তারা সবটা বলে দেয় আর জিজ্ঞেস করে, আপু, রাজেশ এইখানে আছে। আর কি হয়েছে সবটা কি আমাকে আমাদের বলা যাবে? তাহলে খুঁজতে সুবিধা হতো আপনাদের। আপু তখন সবটা ওদের বলে এবং রাজেশকে কিছু জানাতে না বলে। এইটুকু বলেই আপু আর রেশমি সেখান থেকে চলে যায়। বাসায় এসে আপু মা বাবাকে সবটা খুলে দেয় রেশমি আর রাজেশের ব্যাপারে। ওনারাও মেনে নেয় সবটা। আপু আর রেশমি ঠিক করে, তাই ওরা রেডি হয়ে বেরিয়ে পড়ে নাহিদের দেওয়ার ঠিকানা অনুযায়ী। এদিকে একটু পরে একটা বাস এসে থামলো রাজেশ আর সামির সামনে। সেই বাস থেকে নামলো সামি আর রাজেশ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে মাহিয়ার জন্য। একটু পর একটা বাস এসে থামে রাজেশ আর সামির সামনে। বাস থেকে একটি মেয়ে নামলো। সে মেয়েটা সোজা রাজেশদের কাছে এসেই বলে, ভাইয়া কেমন আছিস? অনেকদিন পর দেখা। ভালো আছি রে, তুই কেমন আছিস পিচ্ছি? ওদের ব্যবহার দেখে বুঝলাম এটাই হচ্ছে সামির বোন মাহিয়া। সামির কথা শুনে মাহিয়া বলে, আমি এখন আর পিচ্ছি নেই বুঝছো, এখন চলো বাসায় যাই। আর সাথে এটাকে। এ হচ্ছে আমার সেই বন্ধু যার কথা আমি সব সময় বলেছি তোকে। ওর নামই হচ্ছে রাজেশ। এই কথা শুনে মাহিয়া আমার দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। আমি বললাম, ভাই তুই কি এমন বলেছিস যে তোর বোন এভাবে তাকিয়ে আছে? আমার কথা মাহিয়া বাস্তবে ফিরল। তখন স্বামী বলে, যে সত্য তাই বলেছি। সেদিন তুই না থাকলে সে কি হতো? রক্ত না পেলে আমার বাবা মা মারা যেত। আরে এসব বাদ দে। কেউ বিপদে পড়লে সাহায্য করার একজন মানুষের সাথে কর্তব্য, তাছাড়া আর কিছুই না। আচ্ছা চল বাসায় যাই। আমরা তিনজন চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আমি চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার মন খুব খারাপ, শরীরটাও খারাপ লাগছে। এদিকে আপু আর রেশমি চলে আসছে সিলেটে। এখানে এসে তারা একটা হোটেলে উঠেছে। সেদিন রাত থাকে, তারা বের হয়নি। পরদিন সকালবেলা তারা আমাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে দুপুর হয়ে যায়, তারপরও কোনো খোঁজ পায় না। আপু আর রেশমি একটা রেস্টুরেন্টে ঢুকে টেবিলে বসে খাবার অর্ডার করে। একটু পর ওয়েটার খাবার দিয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে বসেছিল, তখনই সেখানে সজীব আসে আর বলে, আরে রেশমি, সুমা, তোরা কবে আসলি রে এখানে? আরে রেশমি, তোর দেওয়া প্ল্যানটা তো কাজ করে গেছে। আমরা কালকে রাতে এখানে এসেছি, আর তোর প্ল্যানের চক্করে আমাদের এখানে তো আর একটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, আমি কি জানতে পারি? আচ্ছা শোন। শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা সজীবের কাছে খুলে বলার পর সজীব বলে, যেহেতু আমার জন্য এই ঘটনাটা ঘটেছে, আমি তোদের সাহায্য করব এখানে ওকে খুঁজে বের করতে। তাহলে তো ভালোই হয়, আমরা এখানকার কিছুই চিনি না। আচ্ছা, তাহলে আজকে পার্কে দেখা হচ্ছে, সেখান থেকে শুরু করব খোঁজা। সামনে একটা পার্ক আছে, সেখান থেকে। আচ্ছা। সজীব সেখান থেকে চলে যায়। আপুরাও হোটেলে ফিরে আসে। আব্বু আম্মুকে কল করে সবটা জানিয়ে দেয়। তাও আব্বু আম্মু টেনশন করতে থাকে। বিকেলবেলা আপু আর রেশমি পার্কে যায় এবং সজীবকে কল করে ওর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে আমি রুমের মধ্যেই শুয়েছিলাম, তখনই দরজার টোকা পড়লো। আমি যে দরজা খুলে দিয়ে দেখি স্বামী দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে বন্ধু? আয়, তোকে আম্মু ডাকে। আমি ফ্রেশ হয়ে চলে গেলাম স্বামীর সাথে আন্টির কাছে। গিয়ে বললাম, আন্টি ডেকেছেন আমায়? হ্যাঁ বাবা, আসো, এখানে বসো, দুপুরে খাবারটা খেয়ে নাও আগে, তারপর বলছি। আমি গিয়ে চুপচাপ দুপুরে খাবারটা খেয়ে নিলাম সবার সাথে। তারপর আন্টি বললেন, আচ্ছা, তোমাকে ডেকেছি তোমার বাসার সবার সম্পর্কে খোঁজ নিতে। কেমন আছে তোমার আব্বু আম্মু? আর তোমার আপুর কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আব্বু আম্মু সবাই ভালো আছে। আর আপুর এখনো বিয়ে হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে, কথাবার্তা চলছে। আর যদি আপুর বিয়ে হয়, আপনাদের রেখে হবে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই যাব। আচ্ছা, শুনলাম তোমার নাকি মন খারাপ বাবা। তোমরা তিনজন পার্কে গিয়ে বেরিয়ে আসো, দেখবে অনেকটা হালকা লাগবে মন। আচ্ছা আন্টি, যাব। আচ্ছা, একটু পর তাহলে বেরিয়ে পড়ো। তারপর আমি আমার রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। তারপর আমরা তিনজন বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে।
আমি, সামি আর মাহিয়া। রাস্তার সময় ওরা ভাই বোন অনেক গল্প বলছিল, দুষ্টামি করছিল। তখন আমার আপুর কথা মনে পড়ল। তখন আমার আরো মন খারাপ হলো। এদিকে আমার অবস্থা দেখে ওরাও শান্ত হলো। একটু পর আমরা পৌঁছে গেলাম পার্কে। পার্কের ভিতরে হাঁটছি, আমার অনেকটা ভালো লাগছিল। তাই আমি স্বামীকে বললাম, আয় তো, ওদিকটায় যাই। হ্যাঁ চলেন যাই। তোরা দুজন যা আমাকে রেখেই। কেন কেন? তোরা দুজন যেভাবে যাচ্ছিলি মনে হচ্ছে আমি আসিনি। তোকে কি ভোলা যাবে বন্ধু, আয় ওদিকে যাই। তিনজন মিলে ওদিকটাই দেখতে যাচ্ছিলাম। তখনই সামনে দেখতে পেলাম আপু আর রেশমি দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে বললাম, এই দাঁড়া, আমি ওদিকে যাব না, চল ওইখানটায় বসি। আর নয়তো এই পার্কে থেকে চলে যাই। আয়, ভালো লাগছে না এই পার্কে, কোথাও যাই। কেন, কি হয়েছে এখানে, কোনো সমস্যা? তোকে আমি পরে বলছি, চল ওইদিকে যাই। তখন আমি দেখতে পেলাম সেদিনকার সেই ছেলেটা আপু আর রেশমির সাথে। আমি মনে মনে বলছি, আপু এখানে কিভাবে আসলো? আমিও এখানে আসছে এই ছেলের সাথে। আমি আরো বেশি কষ্ট পেলাম। আমার এই অবস্থা দেখে মাহিয়া জিজ্ঞেস করলো, কি হচ্ছে আপনার, এমন করছেন কেন? আমি কিছু যাব, তখনই পেছন থেকে আপু ডাকলো, রাজেশ দাঁড়া। আমি অন্য কিছু না ভেবে দাঁড়িয়ে পড়লাম। তারপর সবাই আমার সামনে চলে আসলো। এসে আপু আমাকে জোরে জোরে 2টা থাপ্পড় দিল আর বলল, নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, কোনো একটা ঘটনা দেখার পর কোনো কিছু যাচাই বাছাই না করে এভাবে চলে আসবি? হ্যাঁ, তুই কি কখনো এটা চিন্তা করলি না তুই চলে আসার পর মা বাবার কিভাবে, আমার কি হবে? সোমা থাম না, আমি কথা বলছি। রাজেশ, আসলে আমি খুবই দুঃখিত, তোমার সাথে আমি কথা বলতে পারি নাই। আর আপু ব্যাস থামেন আপনি। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আর কোনো কারণ দেখাতে হবে না। আমাকে আপা বলছো কেন? আমার কথাটা শুনবে? আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি চলে যান এখান থেকে দয়া করে। আপনাকে দেখলে এখন আমার খুব কষ্ট হয়। আপনি চলে যান এখান থেকে। আজকে হয়তো একটা কারণ দেখে আসবেন, কালকে আবার একই ভুল করবেন। আমি কখনো মেনে নেব না। আপনি আসতে পারেন। রাজেশ, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। রেশমির ব্যাপারে তুমি এমনটা বলতে পারো না। আপু, তুমি আমার ব্যাপারে একটা কথা বলবে না এখন। আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি, আশা করি বুঝতে পারছো। তুই তো এমন ছিলি না, তুই এমন কেন হয়ে গেলি? হ্যাঁ, আমার সেই আগের ভাইটা দরকার, যে আমার সব সময় সব কথা মেনে চলতো। সরি, আমি আগের আমিই আছি, আমার কোনো পরিবর্তন হয়নি। আর তুমি এখানে কেন এসেছো? আমি এখানে এসেছি শুধু তোকে খুঁজতে। তোর বন্ধুদের কাছ থেকে ঠিকানা নেওয়ার পর আমি সরাসরি এখানে এসেছি। তার মানে ওরা সবকিছু বলে দিয়েছে? হ্যাঁ রাজেশ, প্লিজ তুই রেশমির কথাটা একবার শোন প্লিজ। শুনবো, তবে এখানে না। তোমরা যদি কথা দাও তাহলে আমার কথা আগে শুনবে, তাহলে আমি শুনবো সবটা। কি কথা? আমরা রাজি। তোমরা এই মুহূর্তে ত্রিপুরা ফিরে যাবে আর আমার জন্য অপেক্ষা করবে। আমি ঠিক 2 দিন পরে আসবো ত্রিপুরা। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই চলে যাব। তারপরে আমরা আপুদের বাসে উঠিয়ে দিলাম। বাসটা ছেড়ে দিল, তখনই পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত দিল। পেছনে তাকিয়ে দেখি সজীব নামের ছেলেটা। আমি বললাম, আপনি আপনি এখানে কেন? আমি এখানে এসেছি তোমাকে কিছু কথা বলতে, প্লিজ একটু সময় দাও। আচ্ছা ঠিক আছে, কিছুটা ভেবে বললাম, কারণ আমারও মনে হচ্ছে রেশমির কোনো দোষ নেই। তাই দেখি কি বলে উনি। এখানে না, অন্য কোথায় চলো। আমি তখন স্বামীকে বললাম, স্বামী তুই আর মাহিয়া বাসায় চলে যা, আমি একটু পরেই আসছি। আর আমার ফোনের চার্জ নাই, এটা নিয়ে তোর রুম ফোনটা দিয়ে যা। আচ্ছা এই নে ফোন, আর তাড়াতাড়ি ফিরে আসিস। এই বলে ওরা চলে গেল। আমি আর সজীব অন্য একটা জায়গায় চলে আসলাম। আসার পর সজীব বলছে, দেখো রাশেদ, আমি আসলে রেশমিকে অনেক আগে থেকে পছন্দ করি, তাই বলবো বলবো করে বলা হচ্ছিল না। সেদিন আমি ওকে প্রপোজ করতাম, তার আগে রেশমি তোমার কথা বলে, আমি তখন আর প্রপোজ করি নাই। এখন তোমাদের দুজনের মধ্যে কিছু নাই, তাই আমি চাচ্ছিলাম আমার বাবা মা মাধ্যমে আমাদের বিয়ের কথাটা পাকা করতে। এটা শুনে তো আমি একদম রেগে আগুন হয়ে গেলাম। আমি সাথে সাথে বললাম, কি বলছিস কি তুই? তোর এত বড় সাহস আমার প্রিয় মানুষটাকে নিয়ে এমন কথা বলার? এই কথা সাবধানে বল, কার সামনে দাঁড়িয়ে আছিস? আমি ভাবছি এই এলাকার এমপি ফারাদ হোসেনের ছেলে, আমার সামনে উঁচু গলায় কথা বলছিস? হতে পারে, তাই কোনো এমপি ফরহাদ সাহেবের ছেলে। আমি কাউকে ভয় পাই না। আমার নামে কত মার্ডার কেস, কত ড্রাগস পাচার মামলা, বেআইনি কাজের মামলা হয়ে আছে। নেক্সট টাইম তুই রেশমির দিকে চোখ তুলেও তাকাবি না। ওকে কি জন্য মিথ্যে বললাম একটু পরে বুঝতে পারবে। তাহলে তোর আমার প্রতি কোনো ধারণাই নেই। আর থাক,
থাকার কথাও না। তাহলে শোন, বিগত 3 বছর 17টা মার্ডার, 20টা উপরের ধর্ষণ আর বেআইনি অস্ত্র ব্যবসা মামলা হয়ে আছে, কিন্তু প্রমাণের অভাবে আমার পুলিশ চুলটাও ছিঁড়তে পারছে না। পারে নাই, তবে এখন পারবে। আমি বলবো সব পুলিশকে। তুই এখান থেকে বেঁচে বের হতে পারলেই তো বলতে পারবি তোরে এখান থেকে কোনো মুক্তি নেই। এটা বলে আমার মাথায় পেছন থেকে কে যেন সজোরে বাড়ি মারল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়লাম। এদিকে আপু আর রেশমি টাঙ্গাইল পৌঁছানোর পর বাবা মাকে সবটা খুলে বলল। সবটা শুনে বাবা মা বলল, সুমা, এক্ষুনি রাজেশকে কল দে, আমি কথা বলবো। আচ্ছা মা, দিয়েছি। এরপর আপু কল দিল, কিন্তু রিসিভ হলো না। এভাবে কয়েকবার কল দেওয়ার পরও রিসিভ না হয় সুমা আপু খুব বিরক্ত হয়ে বলে, মা, কল ধরছে না, কেমনটা লাগে? আচ্ছা বাদ দে, কয়দিন ঘুরে ফিরে আসুক, সব ঠিক হয়ে যাবে। আর মা, রেশমি, তুমি চিন্তা করো না, আমি থাকতেও ও এমন কোনো কাজ করবে না। আচ্ছা আম্মু। তখনই পাশে থেকে আপু বলে ওঠে, আম্মু না বল আন্টি, কারণ এখনো বিয়ে হয়নি। এটা শুনে সবাই হেসে দেয় আর রেশমির লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এভাবে সময় যেতে যেতে রাত 11টার সময়ও যখন রাজেশ না ফেরে, তখন স্বামী এবং তার পরিবারের চিন্তা হতে থাকে। স্বামীর মা বলছে, দেখো তো স্বামী, রাজেশ এখনো আসছে না কেন? আচ্ছা মা, আমি এক্ষুনি কল দিচ্ছি আর যাচ্ছি খুঁজতে। স্বামী সিয়ানকে কল দিতে যেয়ে দেখে রাজেশের ফোনে অনেকগুলো মিস কল উঠে রয়েছে। তাই ফোনটা না ধরে রাজেশকে খুঁজতে বের হয়। সারা রাত ধরে সব জায়গায় খুঁজে কিন্তু পায় না। স্বামীর বাবা মা অনেক চিন্তায় পড়ে যায়। সকালবেলা রাজেশের ফোনে একটা কল আসে। স্বামী ভাবলো হয়তো রাজেশ কল দিয়েছে। রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আমি সুমা, রাজেশের বড় বোন। আসসালামু আলাইকুম আপু। রাজেশ কি ত্রিপুরা ব্যাক চলে গেছে? ওয়ালাইকুম আসসালাম। কই না তো, আমি রাজেশের সাথে কথা বলার জন্যই কল করলাম। রাজেশ নেই ওখানে? না আপু, কালকে বিকেলে আপনাদের বাসে তুলে দেওয়ার পর আপনাদের সাথে তো একটা ভাইয়া ছিল সজীব নামের, সে আমাদের এমপি ফারাদ হোসেনের ছেলে। সে এসে রাজেশকে বলে তার সাথে নাকি কিছু কথা আছে। রাজেশ রাজি হয় তার সাথে কথা বলতে। তারপর একজন চলে যায় সেখান থেকে। তারপর থেকে রাজেশকে পাওয়া যাচ্ছে না। বলো কি, সজীব এমপি ছেলে? আপু, খোঁজ নিয়ে জানতে পারলাম সে খুব খারাপ লোক, রাজেশের কোনো ক্ষতি করতে পারে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আপনারা চলে আসেন আপু প্লিজ। আমরা এক্ষুনি চলে আসবো, সাথে পুলিশ নিয়ে। তোমরা খোঁজ চালিয়ে যাও। এই বলে আপু ফোনটা কেটে দিল। লাইভ স্পিকারে থাকায় রেশমিও সবটা শুনতে পেল। রেশমি তাড়াতাড়ি রেডি হয়ে আপুকে নিয়ে বের হয়ে গেল। আপুদের আবার কলকাতা আসে কিন্তু সকালে থেকে বিকেল হয়ে গেছে। রেশমি সরাসরি পুলিশ স্টেশনে চলে যায় আর আপু চলে আসে স্বামীদের বাসায়। রেশমি পুলিশের কাছে সবটা খুলে বলল। যেহেতু রেশমি নিজেও একজন পুলিশ ছিল, তাই পুলিশটার সাথে সাথে রাজেশকে খুঁজতে বেরিয়ে পড়ল। এদিকে আমার জ্ঞান ফেরার পর আমি নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পেয়েছি। আমি সামনে তাকিয়ে দেখি সজীব একটা পিস্তল হাতে দাঁড়িয়ে থাকে। আমার চোখ খুলতে দেখে বলল, এই কুত্তার বাচ্চা, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তার আগে বলেছিলাম রেশমির জীবন থেকে সরে যা, কিন্তু তুই তা মানলি না। এখন মৃত্যুর জন্য প্রস্তুত হ। যাই হয়ে যাক, আমি রেশমিকে ভালোবাসি, ওকে ছাড়তে পারবো না। আর একই সাথে তোর এই পাপের রাজ্যের সমাপ্তিও হবে আমার হাতে। তখন একটা লোক এসে সজীবের কানে কানে কি যেন বলে। তখনই সজীব বলে, যাক, একটা কারণও হলেও তোর মৃত্যুর কিছুটা সময় পিছানো। আমার পাপের রাজ্য তোর হাতে, আমার হাতে তুই ধ্বংস হবি। আমি আসছি কিছুক্ষণ পর। সজীব চলে গেল। আমি খেয়াল করলাম আমার হাত যে রশি দিয়ে বাঁধা হয়েছে তা নাইলনের রশি, যা অনেক পিচ্ছিল। আমি জোরে জোরে নাড়াতে থাকলাম। এক পর্যায়ে বাঁধন ঢিলা হয়ে আসলো। আস্তে আস্তে হাত বাঁধনের ভেতর থেকে বের করে নিয়ে আসলাম। এরপর পায়ের রশি খুললাম। এখন আমি সব বাঁধন থেকে মুক্ত। আশপাশে আমার মোবাইলটা খুঁজতে থাকলাম। ভাগ্য ভালো থাকায় টেবিলের উপর পেয়েও গেলাম। আমি আগে আমার লোকেশন সহ একটা মেসেজ একটা গোপন জায়গায় সেন্ড করলাম। এখন স্বামীকে ফোন করতে যাব, তখনই আবার আমার মাথায় কে যেন বাড়ি মারে। আমি পড়ে যাই, ওঠার শক্তি নাই। আবার চেয়ারের সাথে বেঁধে ফেলে আমাকে সজীবের লোকজন। এদিকে রেশমি জানতে পারে রাজেশের কাছে স্বামীর ফোন ছিল, তাই স্বামীর ফোন নাম্বার ট্র্যাকিং করার জন্য বলে পুলিশকে। এদিকে আপু রাজেশকে খোঁজাখুঁজির পর স্বামীদের বাসায় চলে আসে। আপুর অবস্থা খুব ভালো না। রাজেশের জন্য টেনশন করে অবস্থা খারাপ। মা বাবা কিছুই জানায় না আপু, কারণ বাবা মা দুজনেই হার্টের রোগী। তাই
আবার এদিকে ঘন্টাখানেক পর সজীব চলে আসে সেখানে। সজীবের লোকজন সজীবকে জানায় আমি পালাতে চেষ্টা করেছিলাম। আমাকে আবার আটকে ফেলা হয় চেয়ারের সাথে। 1 ঘন্টা পর সজীব ছেলেটা আসলে লোকগুলো সবকিছু বলে দেয়। তখন সজীব প্রচন্ড রেগে যায়, আমার সামনে এসে উড়াধুরা ঘুষি মারতে থাকে। একটু পর বলে, রেশমিকে বিয়ে করার পর তোর পা কেটে তোকে ছেড়ে দিতে চাইছিলাম, কিন্তু এখনো আর সম্ভব নয়। এই বলে পিস্তলটা হাতে নিয়ে আমার দিকে তাক করলো। ট্রিগার চাপতে যাবে তখনই রেশমি ডাক দিল। সজীব, এটা কি করছিস? তুই এটা করতে পারিস না। আমি চোখটা খুলে তাকিয়ে দেখি রেশমি আর পুলিশ এসেছে। সজীব পিস্তলটা নামিয়ে নিয়ে বলে, দেখো রেশমি, আমি তোমাকে ভালোবাসি, আর আমি চাই না আমাদের মাঝে কুত্তা থাকুক, তাই ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তুই যেটা বলছিস সেটা সম্ভব না। আমি শুধুমাত্র রাজেশকে ভালোবাসি। আর তুই এতটা নিচে আগে জানতাম না। তোর নামে কত শত মামলা আছে, আমার ভাবতেই ঘৃণা হয়। তুই আমার বন্ধু ছিলি। এখন তো আর আমরা বন্ধু নেই। তোমাকে বিয়ে করব, তোমাকে রাজরানী করে রাখবো। তোর কি একটুও ভয় হয় না? তোর আশেপাশে তাকিয়ে দেখ, আমি একা না, পুলিশ আছে সাথে। এসব কথাবার্তা বলতে তোর একটুও ভয় করে না? এই কথা সহ সজীব পাগলের মতো হাসতে থাকে। রেশমি বলে, এই পাগল হলি নাকি? হাসছিস কেন এভাবে? না, আজ পাগল হতে যাব কেন? পাশে তাকিয়ে দেখো, ঠিক বুঝে যাবে। রেশমি চারপাশে তাকিয়ে দেখে পুলিশের মাথায় বন্দুক থেকে রেখেছে সজীবের লোক। কি রেশমি, আমি তো ভালোই তোকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু এখন আর তার দরকার নাই। এখন আমি শুধু তোর দেহটা চাই। তুই হবে আমার ভোগ্য সামগ্রী। আমরা তো রাজেশের মাথায় খুলি আমি উড়িয়ে দেব এই পিস্তলটা দিয়ে। না রেশমি না, আমার যা হয় হোক, তুমি এই শয়তানের কথা মানবে না। তুমি চলে যাও এখান থেকে প্লিজ। না রাজেশ, আমি তোমাকে ছাড়া যাব না এখান থেকে। রেশমি, তোকে 2 মিনিটের মধ্যে তুমি ঠিক করো কি করবে। রাশেদকে মেরে ফেলবে নাকি ছেড়ে দিবে? যদি তুমি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে রাশেদ মুক্তি পাবে, আর যদি না রাজি থাকো তাহলে রাশেদ টাটা। হাতের সময় মাত্র 2 মিনিট, ভাবো তাড়াতাড়ি। আমার জীবন যায় যাক, তবুও তোমার ইজ্জত আমি ছিনিয়ে নিতে দেব না। প্লিজ রেশমি, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তবে এই প্রস্তাবে রাজি হবে না। রাজেশ, আমাকে বাঁচাতে হলে আমার এটা ছাড়া কোনো উপায় নেই। প্লিজ রেশমি, আমার কসম। হ্যাঁ, তোমাদের 2 মিনিট শেষ। এখন বলো রেশমি, কি করবে? রেশমি কান্না করছে। সজীব আমার মাথার দিকে বন্দুক তাক করে বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এরপরেই খেল খতম। কিছু বলতে গিয়েও পারলো না, তাও বলল, রাজেশ তুমি এমন কসম আমাকে কেন দিলে? আমার বিয়ে হয়তো সজীবের সাথে হয়ে যেত। তুমি বেঁচে যেতে, তাতেই আমার হতো। 3, 2, 1। এরপর একটা গুলি চলল। রেশমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ল। আমিও চোখ বন্ধ করেছিলাম। একটু পরও যখন দেখলাম আমার কিছুই হয় নাই, আস্তে আস্তে চোখ খুললাম। দেখি চারদিকে কালো পোশাক পরিহিত স্পেশাল ফোর্স হাতে বন্দুক নিয়ে সবাইকে ঘিরে ধরেছে। আর একজন বলল, সবাই অস্ত্র নিচে রাখুন, নয়তো আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। এত লোক দেখে সজীবের লোকজন অস্ত্র নিচে রেখে দিল। সজীবের হাতে গুলি লাগায় রক্তপাত হচ্ছে। ওখান থেকে একজন আমার হাত পায়ের বাঁধন খুলে দিল। আমি বললাম, এটাকে নিয়ে যাও, আমার কাছে সব প্রমাণ আছে। সজীবকে দেখি। জি স্যার। আমি দ্রুত রেশমির কাছে গেলাম। পাশে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে রেশমির চোখে মুখে ছিটা দিলাম। তখনই রেশমির জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর আমাকে সামনে দেখে সাথে সাথে উঠে বসলো আর আমাকে জড়িয়ে ধরল। তখনই পুলিশ বলল, স্যার আপনি কে? কি আপনার পরিচয়? আপনার এক কথায় একটা গ্যাংস্টারকে ধরাশায়ী করে অ্যারেস্ট করে নিল। রেশমিও বুকে থেকে মাথা উঠিয়ে চারপাশ ভালোভাবে দেখল। তারপর আমার থেকে সরে দাঁড়ালো আর বলল, আচ্ছা সত্যি করে বলো তুমি কে, নাকি তুমি ওর মতো গ্যাংস্টার? অফিসার, এনাকেও অ্যারেস্ট করুন। ম্যাম, আপনি কি বলছেন ভেবে বলছেন? উনি কোনো মাফিয়া না। আমার জানা মতে কালো পোশাক পরিহিত যারা আসছিল তারা বাংলাদেশের স্পেশাল ফোর্স। আর আমি সাধারণ একজন মানুষ। এটুকু বলতেই 2জন স্পেশাল ফোর্স মেম্বার ফিরে এসে বলছে, ক্যাপ্টেন আমাদের ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং প্রাপ্ত প্রমাণগুলো দেন। তোমরা আসার আর সময় পেলে না, এ নাও এখানে সব আছে। তারপর তারা চলে গেল। এদিকে রেশমি আর পুলিশদেরও বুঝতে অসুবিধা হলো না এখন আমি কে। তারপর আমি পুলিশকে বললাম, আপনারা জানেন স্পেশাল ফোর্সে কতটা গোপনভাবে কাজ করতে হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। জি স্যার, আমরা কোনোভাবে আপনাদের পরিচয় প্রকাশ করব না। আচ্ছারা,
আপনারা এই লোকগুলোকে নিয়ে যান, প্রমাণ সব উপর মহল থেকে পেয়ে যাবে। তারপর পুলিশরা সবগুলোকে ধরে নিয়ে যায়। এখন এখানে আমি আর রেশমি ছাড়া কেউ নেই। হঠাৎ রেশমি কোনো কিছু না বলেই হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে হাত ধরলাম। হাত ছাড়ো রাজেশ। না, ছাড়ব না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আরে তুমি ক্ষমা চাইছো কেন? আর আমি তোমাকে ভালোবাসি না, এতদিন টাইম পাস করেছি বাস, আর কিছু না। বুঝতে পারলাম অভিমান করে আছে, কারণ স্পষ্ট দেখতে পেলাম কথাগুলো বলার সময় চোখের পানি মুছল। আমি কি করতাম বলো? এমন অবস্থায় আমাকে তুমি দেখলে কি করতে? আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলবে না তাই না? আমি এবার আরো কোথাও যাব না, একদম আল্লাহর কাছে চলে যাব। কথাটা বলতে দেরি আমার দিকে ঘুরে আমার গালে ঠাস ঠাস করে দুটা চড় দিয়ে এক টানে বুকের সাথে মিশিয়ে নি। তারপর কান্না করতে করতে বলে, তোমার সাথে একটু অভিমান করেও থাকা যাবে না দেখি? তুমি এইসব কথা বলে আমাকে বারে বারে কষ্ট দাও কেন? হ্যাঁ, তারপর এমন একটি কাহিনী হলো, রেশমি অভিমান ভুলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমার সাথে কি একটু অভিমান করে থাকা যাবে না? তুমি এইসব কথা বলে আমাকে বারবার কষ্ট দাও। আর এমনটা হবে না, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তো তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না। তখনই সাইডে থেকে কে যেন বলল, বাহ, ভালো তো সিনেমা চলছে। আমাদের টেনশনে ফেলে এখন নিজেরা রোমান্স করছে। পেছনে তাকিয়ে দেখি সামি আর আপু দাঁড়িয়ে আছে। সাথে সাথে দুজন দুজনকে ছেড়ে দিলাম। রেশমি লজ্জায় লাল হয়ে গেল। তখন আপু বলল, আচ্ছা, আর লজ্জা পেতে হবে না, চল বাসায় চল। তারপর সবাই মিলে সামিদের বাসায় আসলাম। আমার গায়ে ভর, কারণ সবাইকে একভাবে বুঝিয়ে বললাম। সবাই বুঝলো। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম ত্রিপুরার উদ্দেশ্যে। রাত 10টার সময় ত্রিপুরা এসে পৌঁছলাম। বাসায় এসে কলিং বেল চাপলাম। ভেতর থেকে আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখেই কেঁদে উঠলো আর বলল, রাজেশ, তুই কিভাবে পারলি আমাদের কিভাবে কষ্ট দিতে? বলে যেতে পারতে আমাদের কি সমস্যা, আমরা সমাধান করে দিতাম সাধ্যমতো। সরি আম্মু আব্বু, আমার ভুল হয়ে গিয়েছিল, তাই কি থেকে কি করেছিলাম খেয়াল নেই। তোমাদের কষ্ট দেওয়ার জন্য খুবই দুঃখিত। প্লিজ আমাকে মাফ করে দাও। আয় ভিতরে আয়, তোকে তো সেই আগে মাফ করে দিয়েছি। আর কতদিন হলো তোকে নিজের হাতে খাওয়াই না, আজ তোকে আবার নিজের হাতে খাওয়াবো। পাশ থেকে আপু বলল, আম্মু মনে হয় ভুলেই গেছে, তার একটা মেয়ে আর একটা ছেলের বউ আছে। আরে না, ঘুরতে যাব কেন, তোরা ভাই তোদেরকেও খাইয়ে দিচ্ছি। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, এমন সময় আব্বু হাজির। এসে আমাদেরকে দেখার আগেই বলছে, শুনেছো সুমার আম্মু, ছেলের বিয়ে পাকা করে আসলাম। এখন ছেলের বউ আসলে এই বিয়েটা দিয়ে দিব। বল কি, ছেলে তো এসেছেই। আমার বিয়ের কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। আমি আসতেছিলাম, তখন রেশমি পানি দিল। আমি বললাম, আমি এখনই বিয়ে করতে পারবো না, আমার চাকরি নাই, কিছু না, আমি বিয়ে করে খাওয়াবো কি? কে বলেছে তোর চাকরি নেই? সব জানি আমরা, রেশমি আমাদের সব বলেছে। আমি আর কিছু বলতে পারলাম না। আমি রেশমির দিকে তাকালাম, দেখি হাসছে। তখনই আব্বু আমাকে বলল, তুই কতদিন ধরে এই চাকরি করিস আর আমাদের জানাস নাই কেন? আসলে আব্বু, আমি যখন কলেজে উঠি ফার্স্ট ইয়ারে, যখন আবার ফেল করি, তখনই আমি এখানে যোগ দিই। ফার্স্ট ইয়ারে ফেল করার কারণ হচ্ছে এটা ট্রেনিং এর কারণে আমার এই অবস্থা হয়েছিল। তবে এখন আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক। যাই হোক, এই মাসের 15 তারিখ তোমাদের বিয়ে একদম পাকা করে এসেছি। আপনি যখন করেছেন, এখন কি করার, বিয়ে করতেই হবে। আব্বুকে আমি অনেক ভয় পাই। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে এসে বিছানার উপর শুয়ে চোখ বন্ধ করেছিলাম। একটু পর বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে তাকানোর সাথে সাথে আমার ঠোঁট দুটো দখল করে নিল। আমি কিছুই বলতে পারলাম না। ভালোভাবে তাকিয়ে দেখি এটা রেশমি। পাক্কা 10 মিনিট পর ছেড়ে দিল। আমি বললাম, এই তুমি সব কি করছো আমার উপর? যে লজ্জা করে না? এখনই তো দম বন্ধ হয়ে আসছিল। আমাদের এখনো বিয়ে হয়নি কিন্তু। ওরে আমার লজ্জাবতী জান, বিয়ে হয়নি তো কি হয়েছে, খুব শীঘ্রই হয়ে যাবে। এটা বলে আমার পাশে শুয়ে পড়ল রেশমি। আমিও ঘুমিয়ে পড়লাম। আজকে 7 তারিখ, আর মাত্র কিছুদিন বাকি আমাদের বিয়ে। আমি কল করে সকল বন্ধুদের জানিয়ে দিলাম, আর ভিডিও কল করলাম সিলেটের স্বামীর কাছে। আঙ্কেল আন্টির সাথে কথা বললাম এবং আমাদের ব্যাপারে বললাম। আঙ্কেল আন্টিও রাজি হয়েছে আসতে। পরদিন সবাই মিলে কেনাকাটা করতে গেলাম। সবকিছু রেডি করতে করতে আমাদের গায়ে হলুদের দিন চলে আসলো। সবাই মিলে আনন্দ করছিল। আমরা তার ব্যতিক্রম নই। রেশমি আর আমি আলাদা বাসায় থাকলেও আমার ফোনে কথা বলছিলাম। ওই দিন রেশমি বলে, তোমাকে দেখতে ইচ্ছে করছে।
এখন এত রাতে যাইতে পারবো না, সকালেই না দেখলা আমাকে। আচ্ছা তাহলে ভিডিও কল দেই। ঠিক আছে, বললাম এর সাথে ভিডিও কলে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ি। সকালবেলা সবাই সবকিছু রেডি করছি, সবাই ছুটোছুটি করছে। আজই আমাদের বিয়ে অনেক কাজ। সকাল সকালই স্বামী আর তার পরিবার চলে আসলো। সবাইকে একটা রুম দেখিয়ে দিয়ে বললাম, অনেক দূর থেকে আসছেন, আপনার একটু রেস্ট নেন, আমি সবকিছুর ব্যবস্থা করছি। বাবা ঠিক আছে। আম্মু আমাকে বলল সবার জন্য খাবার রেডি, সবাইকে ডাক। তারপর আমি সবাইকে ডাকলাম। আঙ্কেল আন্টি একটু ক্লান্ত, তাই তাদের খাবার আমি ঘরে পৌঁছে দিলাম। অবশ্য আমি চাইছিলাম আমাদের সাথেই খেলে খুশি হতাম, কিন্তু ওনারা বলল যে ঘরে দিয়ে যেতে। তারপরে দুপুরবেলা আমরা চলে গেলাম আমি ওদের বাসায়। রেশমির কাজিনেরা গেট ধরেছে। কোনো প্রকার কৃপণতা না করে গেটের টাকা মিটিয়ে চলে আসলাম ভিতরে। সবকিছু ঠিকঠাক। একটু পর কাজী সাহেব আসে বিয়ে পড়িয়ে যাবেন। একটু পর কাজী সহায় বেশি যথাযথ নিয়মে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেলেন। আমরাও রেশমিকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। সকল বন্ধুরা আমি আড্ডা দিচ্ছিলাম। একটু পর আপু এসে বলল, এই রাজেশ, এখনো আড্ডা না দিয়ে ঘরে যা। ঠিক আছে আপু, যাচ্ছি। আমি আমার ঘরের দিকে রওনা দিলাম। ভয় করছিল, তাই বন্ধুরা আশ্বাস দিতে থাকলো কিছুই হবে না আমার। তাও ভয় করছে। আমার রুমের সামনে এসে দেখি মাহিয়া আপু আর কিছু মেয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই বলল, ভাইয়া, আপনার বাসর ঘরটা সাজিয়ে দিয়েছে, আমরা এখন আমাদের টাকা দিয়ে যান। ভাইয়ের কাছ থেকে কেউ টাকা নেয়। কেউ না নিক, আমি নিব। এখন 5,000 টাকা দিন। আচ্ছা, এখন আমার কাছ থেকে তো টাকা নাই, কালকে সকালে নিও। ভাইয়া, তা বললে তো হবে না, টাকা দিতে হবে, নইলে বাসর ঘরে ঢুকতে দেবো না। যত দেরি হবে ভাবে তত রাগ করবে। কি আর করার, 4,000 টাকা আছে, নিয়ে নাও। তারপর টাকাগুলো দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে রেশমিকে বললাম অজু করে আসতে। রেশমিও কোনো কিছু না বলে অজু করে আসলো। তারপর আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলাম। রেশমি খাটে গিয়ে বসলো, আমি রুমের বাইরে গিয়ে খাবার নিয়ে আসলাম। তারপর দুজন মিলে খাবার খেলাম। তারপর রেশমি বা গিয়ে বধূর সাথে বসে পড়লো খাটের মাঝখানে। আমি আস্তে আস্তে পাশে গিয়ে বসে ঘুমটা উঠালাম। তারপর পকেট থেকে মোহরের যত টাকা ছিল সব পরিশোধ করলাম আর বললাম, এই যে তোমার মোহর। ইসলামে আছে মোহরের টাকা পরিশোধ ব্যতীত নিজের স্ত্রীকে স্পর্শ করা যাবে না। নিলাম, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, তুমি কিভাবে জানলে আমার অনেক ক্ষুধা পেয়েছিল? আরে বোকা, সারাদিন বিয়ের ঝামেলায় ভালোভাবে কিছু খেতে পারছো, তাই তো নিয়ে আসলাম খাবার। আচ্ছা, এখন তো সবকিছু শেষ, তাহলে শুরু করা যাক। কি শুরু করব, আমার কিন্তু ভয় করছে। ভয় করবে কেন, আমি দেখাচ্ছি, দাঁড়াও। রেশমি আমার ঠোঁট দখল করলো আস্তে আস্তে। আরো গভীর দিকে যাচ্ছিলাম। তারপর